বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। যুদ্ধ সামাল দিতে দ্বিগুণ পরিমাণ সমরাস্ত্র উৎপাদন ইরানের। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে প্রতিবেশীদের সামিল না হতে হুঁশিয়ারি। নির্বাচন এড়াতে আবারও গাজায় বড়সড় অভিযান চালাবেন নেতানিয়াহু। ধারণা খোদ ইসরায়েলি সেনা কর্মকর্তাদের। বাড়ছে প্রধানমন্ত্রী বিরোধী বিক্ষোভ, জনরোষ। তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য যুদ্ধ। পাল্টা শুল্ক আরোপের ঘোষণা মার্ক কার্নির। অটোয়ার সাথে আলোচনার পরিকল্পনা নেই ওয়াশিংটনের। ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক চাপের জবাবে যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে সমরাস্ত্র উৎপাদন দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতার ও দেশগুলোকেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলছে তেহরানের পরবর্তী টার্গেট হবে ওয়াশিংটনকে সহায়তাকারী দেশগুলো। ইরানের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কড়াকড়িতে উত্তেজনা তুঙ্গে তেহরান ওয়াশিংটনের মধ্যে। এরই মধ্যে নতুন হুঁশিয়ারি এলো ইরানের তরফ থেকে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে সমরাস্ত্র উৎপাদন ব্যবস্থা দ্বিগুণ করা হয়েছে। শত্রুকে চমকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য নতুন প্রযুক্তির অস্ত্র প্রস্তুত রয়েছে আমাদের। আগের তুলনায় সমরাস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছি আমরা। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও কঠোর। ইরানের ওপর নতুন করে বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে চাপে ফেলতে শুধু সামরিক নয়, অর্থনৈতিক পথেও চাপ বাড়ানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে এবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল প্রধান মোহসেন রেজাই প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছেন। তার হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোনো দেশ সহযোগিতা করলে সেটিকে ইরান শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। প্রতিবেশী সহ সব দেশকে বলছি যেন তারা যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক যুদ্ধে সামিল না হয়, নয়তো তাদের আমরা শত্রু হিসেবে গণ্য করব। অবশ্য প্রথমেই তাদের সাথে কথা বলবো, যুক্তরাষ্ট্রের পাশ থেকে সরে দাঁড়াতে ও দূরত্ব বজায় রাখতে বলবো। কিন্তু যদি তা না করে তবে আঘাত হানবো। সেসব দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের লক্ষ্যবস্তু হবে। সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্ল্যাশ পয়েন্ট এখনো হরমুজ প্রণালী। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রকে আগে তাদের শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের তেল রফতানিতে বাধা কমানোর মতো বিভিন্ন শর্ত। রয়টার্স বলছে 21 আগস্ট মাত্র 7টি পণ্যবাহী জাহাজ হরমুজ অতিক্রম করেছে, যা আগের দিনের তুলনায় প্রায় অর্ধেক। ইরানের সাথে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। বর্তমানে আরব সাগরে অবস্থান করছে রণতরীটি, যার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনী। সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে এটি মূলত ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে মধ্যপ্রাচ্যে অভিযান পরিচালনা করবে। এর আগে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দুরবস্থা এবং নাবিকদের মনোবল হারানোর বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম স্টার অ্যান্ড স্ট্রাইপস। প্রতিবেদনে দাবি করা হয়েছে বেশ কয়েকজন নাবিক আত্মহত্যারও চেষ্টা করে। হরমুজ প্রণালীকে পুনরায় যুক্তরাষ্ট্রের অংশ বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ছবিও যুক্ত করেছেন তিনি। লোহিত সাগরীয় অঞ্চলের এই মানচিত্রটি আগেও প্রকাশ করেছিলেন তিনি। সেখানে হরমুজ প্রণালীকে গোল করে চিহ্নিত করা ছিল। ক্যাপশনে বলা হয়েছিল নতুন মার্কিন অঞ্চল। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ছবিটি প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার ক্যাপশনে নতুন কিছু যোগ করেননি তিনি। পোস্ট দেওয়ার ঠিক একদিন আগে সাউথ ক্যারোলাইনার এক কনফারেন্সে ট্রাম্প বলেন হরমুজ প্রণালীকে এখন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবেই দেখছেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে চতুর্থবারের মতো ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সোমবার তেহরানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি এই তথ্য নিশ্চিত করেছেন। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের এই সফর বলে জানিয়েছেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত বন্ধে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে আসিম মুনিরের তেহরান সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের সফর করেছিলেন পাক সেনাপ্রধান। হরমুজ প্রণালীর বিকল্প পথ সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ফ্রান্স সফর করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রোববার ও সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। এ সময় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধের পাশাপাশি দুই দেশের মাঝে সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। এতে বিশেষ গুরুত্ব পাবে হরমুজ প্রণালীর বিকল্প পথ তৈরির বিষয়টি। এজন্য জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বিকল্প সমুদ্রপথ, পাইপলাইন ও রেল যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। এছাড়াও দুই দেশের মাঝে স্বাস্থ্য, পরিবহন, জ্বালানি ও প্রযুক্তি খাতে বেশ কয়েকটি চুক্তি সইয়ের কথাও রয়েছে। নিজ দেশে রাজনৈতিক চাপ মোকাবেলায় আবারও গাজাবাসীকেই বলির পাঠা বানানোর পায়তারা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তুতি নিচ্ছেন গাজায় আবারও বড় আগ্রাসনের। নির্বাচনের সামনে রেখে সামরিক অভিযান বৃদ্ধির পরিকল্পনা হচ্ছে এমন আশঙ্কা খোদ দেশটির সামরিক কর্মকর্তাদের। ইসরায়েলি সংবাদ মাধ্যম মরিতে উঠে এসেছে এমন তথ্য।
ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাস্তায় শত শত মানুষ, চলছে সরকার বিরোধী স্লোগান। গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ বা হামলা নয়, খুঁজতে হবে শান্তির পথ। গাজা পুনর্গঠনের পাশাপাশি সহাবস্থানের উপায় বের করতে হবে। নেতানিয়াহু কথা দিয়েছিলেন সব যুদ্ধ বন্ধ করবেন এবং হামাসকে নির্মূল করবেন, কিন্তু তিনি প্রমাণ করেছেন যে কোনো সমাধান হচ্ছে না। গাজাকে নিশ্চিহ্ন করে সমাধান মিলবে না তা নিশ্চিত। আমাদের সহাবস্থানের উপায় খুঁজতে হবে। এখানে এসেছি কারণ সংগ্রাম এখনো শেষ হয়নি। আমি একজন অধ্যাপক। এটি এমন একটি দেশ যেখানে সরকার বিশ্ববিদ্যালয়গুলোতেও নানা ধরনের বিভাজন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা চাই না। ইসরায়েলে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, বাড়ছে সরকার বিরোধী বিক্ষোভ। অস্বস্তি বাড়ছে রাজনীতির মাঠেও। বিরোধীদের অভিযোগ, নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন নেতানিয়াহু। সাম্প্রতিক জনমত জরিপও বলছে ব্যাপক চাপে রয়েছেন নেতানিয়াহু। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে বহু পিছিয়ে তিনি এবং তার জোট। এমন পরিস্থিতিতে আবারও নেতানিয়াহুর দাবার ঘুঁটি হতে যাচ্ছে গাজা। উপত্যকায় সামরিক অভিযান বৃদ্ধির পরিকল্পনা করছেন তিনি, এমন ধারণা খোদ দেশটির সামরিক কর্মকর্তাদের। ইসরায়েলি গণমাধ্যম মারিভের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। তুলে ধরা হয়েছে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মূল্যায়ন। তারা বলছেন, নির্বাচন এড়াতে আবারও গাজায় সামরিক অভিযান বাড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করতে পারেন প্রধানমন্ত্রী। তবে রাজনৈতিক বিবেচনায় সামরিক সিদ্ধান্ত চান না আইডিএফ এর শীর্ষ কর্মকর্তারা। তাদের স্পষ্ট বার্তা, নতুন ও অপ্রয়োজনীয় কোনো যুদ্ধে প্রবেশ করতে চান না তারা। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের 102 জন সাবেক কূটনীতিক। নিজ নিজ দেশের সরকারের প্রতি এক খোলা চিঠি দিয়েছেন তারা। শনিবার ফরাসি সংবাদ মাধ্যম লা মোদে প্রকাশিত হয়েছে তাদের খোলা চিঠি। ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ ও সব ধরনের সামাজিক সহযোগিতা বন্ধের দাবি জানিয়েছেন কূটনীতিকরা। ইইউ, ইসরায়েল এবং যুক্তরাজ্য ইসরায়েলের বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বানও জানানো হয়েছে এই চিঠিতে। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। চিঠিতে গাজায় জাতিসংঘের সংস্থাগুলোর মাধ্যমে মানবিক সহায়তা নিশ্চিতের অনুরোধ জানিয়েছেন সাবেক কূটনীতিকরা। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত জেরেমি গ্রিনস্টক ও নিকোলাস হাপটান। সময় যতই গড়াচ্ছে, তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য যুদ্ধ। প্রভাবশালী মিত্রের বিরুদ্ধে বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে অটোয়া। ডলারের জবাব ডলারে, অর্থাৎ মার্কিন শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপের মাধ্যমেই দেয়ার ঘোষণা দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নের। ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্তে সমর্থন দিচ্ছে দেশটির প্রাদেশিক প্রধানরাও। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে নতুন করে কানাডার সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই তাদের। বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই তুঙ্গে যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্কের উত্তেজনা। পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়ে সম্পর্ক আরও তিক্ত করে তুলছে দুপক্ষই। যুক্তরাষ্ট্রের 50% ট্যারিফের জবাবে সমপরিমাণ পাল্টা শুল্কের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জানান, ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম, কাগজ এবং ইলেকট্রনিক্সের মতো খাতগুলোতে আরোপ করা হবে এই শুল্ক, যা কার্যকর হবে আগামী 8 সেপ্টেম্বর থেকে। তাদের প্রস্তাব অগ্রহণযোগ্য, তাই কানাডা ওয়াশিংটনের নতুন শুল্কে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে, অর্থাৎ ডলারের বিনিময়ে ডলার। সামনে আমরা এই নতুন শুল্ক ব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করব। লেবার ডে পরবর্তী মঙ্গলবার থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। অর্থনীতি ব্যাপক চাপে থাকলেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে সমর্থন দিচ্ছে দেশটির প্রাদেশিক প্রধানরা। প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। তিনি বারবার খেলার নিয়ম বা গোলপোস্ট পরিবর্তন করেন। তার সম্পর্কে বলতে গেলে তিনি এমন এক মানুষ যিনি প্রথম দিন আপনার দুপুরের খাবারের টাকা হাতিয়ে নেবে, এরপর চুরি করবে আপনার মাথার টুপি। তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে কানাডার সাথে নতুন করে বাণিজ্য আলোচনার পরিকল্পনা নেই তাদের। অটোয়ার পাল্টা শুল্কারোপ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটি। কানাডার সাথে নতুন কোনো আলোচনার পরিকল্পনা আমাদের নেই। মনে রাখবেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন একটি বাণিজ্য নীতি প্রবর্তন করলেন, তখন চীন ও কানাডা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছিল। তারা চাইলে আরো ভালো একটি চুক্তি করতে পারত, কিন্তু তারা তা চায়নি। স্থানীয় সময় গত শুক্রবার ওয়াশিংটনে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য চুক্তির আলোচনা। এর পরপরই বেশ কিছু কানাডিয়ান পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। নিজেদের তৈরি অ্যাসল্ট রাইফেল AK-203 শেরের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এটি শতভাগ ভারতীয় যন্ত্রাংশে নির্মিত এ ধরনের প্রথম রাইফেল। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যা নির্মাণ করেছে প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইন্দো রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড। সর্বোচ্চ 800 মিটার রেঞ্জে প্রতি মিনিটে 700 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম এই আগ্নেয়াস্ত্র। নয়াদিল্লির দাবি, দ্রুততম সময়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে প্রায় 6 লাখ AK-203 শের রাইফেল। প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে AK-203 শের অ্যাসল্ট রাইফেল তৈরি করেছে ভারত। নিজেদের অস্ত্রশিল্পের জন্য এই অর্জনকে মাইলফলক আখ্যা দিচ্ছে দেশটি।
মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় 2019 সালে এই রাইফেল নির্মাণের কাজ শুরু করে ভারত রাশিয়া যৌথ অংশীদারিত্বে গঠিত ইন্দো রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড IRRPL। আমরা সম্পূর্ণ ভারতীয় যন্ত্রাংশের তৈরি AK-203 শের রাইফেল সফলভাবে উৎপাদন ও ফায়ারিং করেছি। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এটি কার্যকর আত্মনির্ভর ভারতের প্রকৃত চিত্র। ক্যালশনিকভ প্ল্যাটফর্মের গ্যাস চালিত অ্যাসল্ট রাইফেলটি মূলত 7.62 ক্যালিবারের। যুদ্ধক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনে অস্ত্রটিতে যুক্ত করা হয়েছে মডিউলার অ্যাক্সেসরি রেইল, উন্নত মানের অর্গানোমিক্স এবং আধুনিক টার্গেটিং কনফিগারেশন। সর্বোচ্চ 800 মিটার রেঞ্জের রাইফেলটি প্রতি মিনিটে 700 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম। দ্রুততম সময়ের মধ্যে ভারতীয় সেনাবাহিনীতে প্রায় 6 লাখ রাইফেল সরবরাহের পরিকল্পনা রয়েছে IRRPL এর। লক্ষ্য প্রতি 100 সেকেন্ডে একটি করে রাইফেল তৈরি। আগামী মাসে সেনাবাহিনীর ট্রায়ালের উদ্দেশ্যে এই রাইফেলের প্রোটোটাইপগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে। ভারতীয় সামরিক বাহিনীতে দীর্ঘদিন ধরে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার হয়ে আসা ইনসাস রাইফেলের বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে আধুনিক AK-203 শের। ভারতের ওড়িশা উপকূলে এক বাংলাদেশি সহ 24 নাবিক নিয়ে ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি জাহাজ। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, বাকিরা এখনো নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল MV ওশান নামের পণ্যবাহী জাহাজটি। প্রায় 1700 টন আকরিক লোহা ছিল এতে। উপকূল থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে ডুবে যায় জাহাজটি। নৌযানের নাবিকদের মধ্যে 20 জনের চীনের, 3 জন মিয়ানমারের এবং 1 জন বাংলাদেশের নাগরিক। শনিবার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার। এরপর যৌথ উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী। লাইফ রাফট থেকে 2 জনকে উদ্ধারের খবর জানায় কোস্টগার্ড। 3টি নৌযান নিয়ে এখনো চলছে অভিযান। যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একচেটিয়া ক্ষমতাধর অবসানের দাবিতে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। শনিবার দেশটির রাজধানীর কিয়েভে হয় বিক্ষোভ এবং প্রতিবাদ। এ সময় দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও নির্বাচনের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টের একচেটিয়া ক্ষমতার উপর কঠোর নিয়ন্ত্রণের দাবিও তুলেছেন তারা। গত কয়েক সপ্তাহ ধরেই দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভকে পদচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে। সম্প্রতি যুদ্ধের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ফেদোরভ। তার এই দাবিকে সমর্থন জানিয়েছেন অনেক বিক্ষোভকারী। এল নিনোর প্রভাবে কমছে বিশ্বের গুরুত্বপূর্ণ কন্টেইনারজাত পণ্য পরিবহন রুট। পানামা ক্যানেলের পানির গভীরতা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামী মাস থেকে জলযান চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকে প্রতিদিন চ্যানেলটি পার হতে পারবে 34টি জাহাজ, যা সেপ্টেম্বরের মাঝামাঝিতে কমিয়ে আনা হবে 32টিতে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর সংযোগকারী মধ্য আমেরিকার সরু চ্যানেল পানামা ক্যানেল, যে জলপথে পরিবাহিত হয় বিশ্ব বাণিজ্যের প্রায় 5% কন্টেইনার, কার্গো, কয়লা, শস্য ও খনিজ পদার্থ। এবার গুরুত্বপূর্ণ এই জলপথে যান চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে পানামা খাল কর্তৃপক্ষ। জলবায়ুজনিত সংকট বা এল নিনোর প্রভাবে কমতে শুরু করেছে চ্যানেলটির পানির গভীরতা, যার জেরে এমন সিদ্ধান্ত প্রশাসনের। কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই বৃহস্পতিবার নতুন এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী 4 সেপ্টেম্বর থেকে দৈনিক জলপথটিতে চলাচল করতে পারবে মাত্র 34টি জাহাজ, যা 15 সেপ্টেম্বর থেকে কমিয়ে আনা হবে 32টিতে। খালের ড্রাফট বা গভীরতা কমায় চলতি মাস থেকে যান চলাচল সীমিত করার কথা থাকলেও সেটি পিছিয়ে সেপ্টেম্বরে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে পানির গভীরতা কমে 48 ফুটে নেমে এসেছে, যা অক্টোবর থেকে 47.5 ফুটে নেমে আসবে। প্রতিদিন প্রায় 40টি জলযান পারাপারের সক্ষমতা রয়েছে এই চ্যানেলের। তবে আগামী মাস থেকে বিশালাকার কন্টেইনার জাহাজ চলাচলে চ্যানেলের প্রশস্ত অংশের নিও প্যানামাক্স লকগুলো দিয়ে দৈনিক পার হতে পারবে সর্বোচ্চ 9টি জাহাজ। তবে পুরনো প্যানামাক্স লকগুলো দিয়ে পার হতে পারবে 25টি যান, যা আগামী মাসের মাঝামাঝি থেকে কমিয়ে আনা হবে 23-এ। এটি এমন একটি এল নিনোর প্রভাব যা খুবই দ্রুত প্রকট হয়। এটির স্থায়িত্ব অনেক দীর্ঘ হতে পারে, তাই আসন্ন শুষ্ক মৌসুম পার করতে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। পানামার পানি সংকট মোকাবেলায় এর আগেও বেশ কয়েকবার জলপথটিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করেছিল প্রশাসন। যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর 365 নাগরিককে হন্ডুরাসে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার একটি বিমানে করে তাদের দেশটিতে পাঠানো হয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর নীতির অংশ হিসেবে তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়। সাধারণত কোনো দেশের নাগরিককে বহিষ্কার করা হলে তাকে সরাসরি নিজ দেশে পাঠানো হয়। তবে ট্রাম্প প্রশাসনের নতুন নীতি অনুসারে মেক্সিকানদের হন্ডুরাস ও গুয়াতেমালার মতো তৃতীয় দেশে পাঠানো হচ্ছে। মার্কিন সীমান্ত থেকে তাদের দূরে রাখতেই ট্রাম্প প্রশাসনের এই নতুন কৌশল। এতে করে তাদের ফের যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আসতে বেশ বেগ পেতে হবে।
যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 পুলিশ কর্মকর্তা সহ 7 জন। স্থানীয় সময় শনিবার ভোর রাত 3টার দিকে হয় এই দুর্ঘটনায়। স্থানীয় পুলিশ জানিয়েছে 5 কিশোরকে বহনকারী একটি ভক্সওয়াগন উল্টো দিক থেকে এসে পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। ঘটনাস্থলে 2 গাড়ির সব আরোহীর মৃত্যু হয়। নিহত 2 পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন 38 বছরের টম ক্লফ আর 37 বছরের ম্যাথিউ ব্লেডস। এরই মধ্যে ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে দেখা গেছে দুর্ঘটনার কিছুক্ষণ আগেও ভক্সওয়াগন গাড়িটিকে সতর্ক করেছিল পুলিশ ভ্যানটি, কিন্তু উল্টো দিক থেকে সজোরে পুলিশের গাড়িকে ধাক্কা দেয় কিশোরদের এই যানটি। এই ঘটনায় তদন্ত করছে পুলিশ। 5.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রোববার ভোরে টোকিও সহ দেশটির বেশ কয়েকটি শহরে অনুভূত হয় কম্পন। কর্তৃপক্ষ জানিয়েছে এতে আহত হয়েছে কমপক্ষে 37 জন, যার মধ্যে 15 জনই টোকিওতে। তবে বেশিরভাগের অবস্থাই শঙ্কামুক্ত। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণাঞ্চলের ইবারকি প্রিফেকচার। গভীরতা ছিল ভূমি থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে। সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণের জন্য এরই মধ্যে টাস্ক ফোর্স গঠন করেছে জাপান সরকার। বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের 17 বছরের রেকর্ড ভাঙল 2 রোবট। বেইজিংয়ে হিউম্যানয়েড রোবট গেমসে হয়েছে এমন কাণ্ড। 100 মিটার স্প্রিন্টে ফিনিশিং লাইনে পৌঁছাতে 9.39 এবং 9.32 সেকেন্ড করে সময় নিয়েছে রোবট দুটি। চীনের বেইজিংয়ে চলছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস। অংশ নিয়েছে 16 দেশের 666টি দল। মাঠে নামছে 2000-এর বেশি হিউম্যানয়েড রোবট। গত বছর প্রথম আসরের তুলনায় কলেবরে আরও বড় আয়োজন। অংশগ্রহণকারী দলের সংখ্যাও বেড়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোবট নিয়ে হাজির হয়েছে নামিদামি কোম্পানিগুলো। বেইজিংয়ের এই আয়োজনে দৌড়, ভার উত্তোলনের মতো ইভেন্টে রোবটকে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয়ও দিতে হবে। কখন কোন পদক্ষেপ দরকার সিদ্ধান্ত নিতে হবে যন্ত্রকেই। ক্যামেরা ও সেন্সর ব্যবহার করে করতে হবে নিজের নিয়ন্ত্রণ। গত এপ্রিলে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনারের রোবট ফ্ল্যাশ একটি হাফ ম্যারাথনে অংশ নিয়ে 50 মিনিট 26 সেকেন্ডে পাড়ি দিয়েছিল 21 কিলোমিটার পথ। এবার লক্ষ্য 100, 400 ও 1500 মিটার দৌড়। গতি বৃদ্ধিতে বাড়ানো হয়েছে রোবটের পায়ের দৈর্ঘ্য, শক্তিশালী করা হয়েছে জয়েন্ট। রোবটের পায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বাড়ানো হয়েছে। এতে পায়ের এক ধাপে বেশি দূরত্ব অতিক্রম সম্ভব হচ্ছে। আমাদের লক্ষ্য ছিল রোবটটির সর্বোচ্চ গতি আরো বাড়ানো এবং 100 মিটারে মানুষের বিশ্ব রেকর্ড ভেঙে দেয়া। 2009 সালে বার্লিনে 100 মিটার স্প্রিন্টে 9.58 সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। 16 বছর ধরে সেই রেকর্ডই মানুষের গতির সবচেয়ে বড় মাইলফলক। এবার বোল্টের সেই রেকর্ড ভাঙল মানুষের তৈরি যন্ত্র। রোবট ফ্ল্যাশের পাশাপাশি আরেক রোবট তিয়ানঝুও আছে এই তালিকায়। 100 মিটারের স্প্রিন্টে যথাক্রমে সময় নিয়েছে 9.32 সেকেন্ড ও 9.39 সেকেন্ড। নিছক মজার প্রতিযোগিতা হলেও রোবটগুলোকে মূলত তৈরি করা হচ্ছে ভবিষ্যতে দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য। হোটেল, গুদাম, লজিস্টিক্স কিংবা গৃহস্থালী কাজ এবং বাস্তব জীবনের নানা পরিস্থিতি সামলানো হবে এগুলোকে দিয়ে। তাই স্প্রিন্টের এই দৌড় শুধু রেকর্ড নয়, বরং মানুষের সহায়তাকারী হিসেবে প্রস্তুতির পরীক্ষাও। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।